টাকা এমন একটি জিনিস যা ভিখারি থেকে কোটিপতি সবাই পেতে চায়। এটি কেবল কাগজের টুকরো নয়, বরং এটি নিজেই একটা নেশা। টাকা এমন একটি ভাষা যা পিএইচডি করা ক্লার্ক থেকে নিরক্ষর এমএলএ পর্যন্ত সবাই জানে। এটাই তো টাকা যা বনে বসবাসকারী মানুষদের এই মেঘ ছোঁয়া বিল্ডিংগুলি থেকে বাতাসের চেয়েও দ্রুত গাড়িতে পর্যন্ত বসিয়েছে। টাকা এমন এক কাগজের টুকরো যার নিজের কোনো মূল্য নেই, কিন্তু এটি আপনাকে অন্যান্য জিনিসের মূল্য বলে। এখন প্রশ্ন হলো, টাকাতে এত ক্ষমতা আসলো কোথা থেকে? চলুন একটু ডিটেলে বুঝি। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেমের ইউজ করত, যেখানে একটা জিনিস কেনার জন্য আপনাকে অন্য কিছু দিতে হতো। অর্থাৎ কারোর কাছে চাল আছে এবং তার চিনি চাই, তাহলে তাকে এমন একজনকে খুঁজতে হতো যে চিনি বিক্রি করতে চাই এবং একই সাথে তার চালেরও দরকার হয়। এরকম নানান সমস্যার কারণে মানুষ ভিন্ন কিছু চিন্তা করলো এবং শুরু হলো কমোডিটি প্রথার। মানুষ প্রত্যেকের জন্য দরকারি সবকিছুকেই টাকাতে পরিণত করেছিল এবং মানুষ পশু, শস্য, তামাক ও অ্যালকোহলের মাধ্যমে ব্যবসা শুরু করলো। কিন্তু এতেও একটা সমস্যা ছিল, এটা খুঁজে বের করা খুব কঠিন ছিল যে আমার কাছে যা ছিল তার প্রকৃত মূল্য কি। এছাড়া কমোডিটি সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেত, কেনা পশু মারা যেত আর শস্য পচে যেত। এখন মানুষের এমন কিছু দরকার যা ইউনিভার্সাল হয়, আর শুরু হলো সোনা ও রূপোর তৈরি কয়েনের। কিন্তু এই দুই পায়ের জীবের এতেও প্রবলেম ছিল, কারণ এই ভারী সোনা বহন করা এবং তার পাশাপাশি চুরির ভয়ও ছিল। তাই কিছু স্বর্ণকার এবং অন্যান্যরা মিলে একটি উপায় বের করলেন। তারা লোকেদের বললেন, আপনারা আপনাদের সোনা আমাদের কাছে রেখে দিন, আমরা তা সুরক্ষিত রাখবো। বিনিময়ে সেই স্বর্ণকার তাদের একটা কাগজ দিত, যেখানে লেখা থাকতো, আমার কাছে আপনার এত সোনা রাখা আছে, যাকে IOU বলা হতো। IOU মানে আমি আপনার কাছে ঋণী, যেটা দেখিয়ে মানুষ যে কোনো সময় তাদের সোনা ফিরিয়ে নিয়ে যেতে পারত। সবাই এই আইডিয়াটি খুব পছন্দ করে এবং লোকেরা তাদের নিজের সোনা তাদের কাছে রাখতে শুরু করে। কিন্তু কিছু সময় পর স্বর্ণকাররা বুঝতে পারে এই সিস্টেম তৈরি করার পর অলমোস্ট কোনো লোকেই তাদের সোনা ফিরিয়ে নিতে আসেনি, আর সবাই সেই রসিদ দিয়েই ব্যবসা করতে থাকে, কারণ সবাই নিশ্চিত ছিল রসিদ আছে মানে সোনাও আছে। এখন এটা বোঝার পর স্বর্ণকারদের মনে লোভ চলে আসলো, তাদের হাতে বানানো রসিদই টাকাতে পরিণত হলো। এ কারণে তারা জাল রসিদ তৈরি করতে শুরু করে দিল। তাদের কাছে তো সোনাও ছিল না, কিন্তু তবুও তারা বেশি বেশি রসিদ তৈরি করতে থাকে। এভাবেই শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় লিগ্যাল স্ক্যাম, যা এখনো চলছে। সেই সোনা সুরক্ষিত রাখার দোকান ছিল বিশ্বের প্রথম ব্যাংক এবং সেই রসিদ ছিল বিশ্বের প্রথম কারেন্সি মানে নোট। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি কিভাবে একটি ব্যাংক কাজ করে, আপনি বলবেন, আমরা যে টাকা ব্যাংকে ডিপোজিট করি সেই টাকা থেকে ব্যাংক অন্যদের লোন দেয়, আর তার উপর কিছু ইন্টারেস্ট চার্জ করে ব্যাংক প্রফিট অর্জন করে। সিম্পল, রাইট? এখন এই এক্সপ্লেনেশন অনুযায়ী ব্যাংকের অপারেশন কিছুটা এমন হবে, যেমন গতকাল আপনি 1000 টাকা ডিপোজিট করার জন্য ব্যাংকে গিয়েছিলেন। আপনি দুটো 500 টাকার নোট ব্যাংকে জমা করলেন। তারপর ব্যাংক কি করবে? তারা নিয়ম অনুযায়ী 10% ক্যাশ রিজার্ভ রাখবে আর বাকি 900 টাকা অন্য কাউকে লোনে দিয়ে দেবে। এবং যদি এই ব্যাংকটি লোন নেওয়া ব্যক্তির কাছ থেকে বার্ষিক 12% ইন্টারেস্ট চার্জ করে আর আপনাকে 4% ইন্টারেস্ট দেয়, সুতরাং বাকি 8% হলো তাদের মুনাফা, রাইট? এই বেসিক প্রিন্সিপালের ওপর বিশ্বের সমস্ত কমার্শিয়াল ব্যাংক কাজ করে। কিন্তু ব্যাংক শুধু এমনভাবেই টাকা উপার্জন করে না, এর পেছনে একটি অনেক বড় গেম লুকিয়ে আছে যা ম্যাক্সিমাম মানুষই জানে না। আর সেই গেম হলো এটা। সেই ব্যাংক আপনার 1000 টাকার ডিপোজিটকে সহজেই 10,000 টাকা বানিয়ে বিজনেস করতে পারে। আর সেটা কিভাবে হয় চলুন জেনে নেওয়া যাক। ধরুন আপনি ব্যাংকে গিয়ে 1000 টাকা জমা দিলেন। নিয়ম অনুযায়ী ব্যাংক 10% ক্যাশ রিজার্ভ রাখবে আর বাকি 900 টাকা অন্য কাউকে লোন দিয়ে দেবে। কিন্তু সাবধানে দেখুন এখানে কি ঘটলো। আপনার টাকা জমা দেওয়ার পর আপনি যদি আপনার ব্যালেন্স চেক করেন, তবে আপনাকে সেই 1000 টাকাই দেখানো হবে। আর এইদিকে তিনি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ব্যাংক তাকে লোন দিয়েও ছিল, সেও যদি তার ব্যালেন্স চেক করে তবে তিনিও 900 টাকা দেখতে পাবেন। এর মানে আপনাদের দুজনের হাতে 1000 আর 900 টাকার ক্রয় ক্ষমতা রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি সেই ব্যাংকের কাছে মাত্র 1000 টাকাই ক্যাশ রয়েছে। মানে সেই ব্যাংক তার কম্পিউটারে কিছু নাম্বার টাইপ করে বাজারে এক্সট্রা 900 টাকার কারেন্সি তৈরি করে দিল, যা অবশ্যই ভার্চুয়াল, কারণ এটা ফিরিয়ে দেওয়ার জন্য কোনো টাকা তো নেই। আর এই খেলা এখানেই শেষ নয়, এটা এখনো অনেক দূরে এগিয়ে যায়। যেমন যে ব্যক্তি 900 টাকার লোন অ্যাপ্লাই করেছিল, তিনি কোনো কারণ ছাড়াই তো লোন অ্যাপ্লাই করেননি, তার নিশ্চয়ই কিছু কেনার জন্যই 900 টাকার দরকার ছিল। এবং যখন তিনি টাকা খরচ করবেন, তখন এই টাকা সিম্পলি তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে অন্য কারোর অ্যাকাউন্টে জমা হবে এবং ব্যাংক আবার এই 900 টাকার 10% ক্যাশ রিজার্ভ রাখবে আর বাকি 810 টাকা আবার অন্য কাউকে লোন দিয়ে দেবে। এরকম করতে করতে একটি ব্যাংক মাত্র 1000 টাকার ক্যাশ ডিপোজিটকে 10,000 টাকা পর্যন্ত ভার্চুয়াল কারেন্সিতে পরিণত করে বিজনেস করে। আপনি মনে করেন আপনার টাকা ব্যাংকে সেভ আছে, যা আপনি চাইলেই তুলতে পারেন।
পারেন, কিন্তু এটা একদম সত্য নয়। যদি মাত্র 20 থেকে 30% মানুষ একসাথে টাকা তুলতে যায়, তাহলে ব্যাংক আপনার পুরো টাকা ফেরত দিতে পারবে না, কারণ তাদের কাছে আপনার পুরো টাকা থাকেই না। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের কারণে এটা শুধুমাত্র প্রবাবিলিটির ওপর কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যদি বিশ্বের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্সকে যোগ করেন এবং সেটা যদি 100 টাকা হয়, সুতরাং এর মধ্যে 10 টাকারও কম অ্যাকচুয়াল ক্যাশে অ্যাভেলেবেল আছে। বাকি 90%-এরও বেশি হলো শুধুমাত্র ভার্চুয়াল ডিজিট, যা আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন। বস, টাকার এই মায়াজালকে বুঝে শুনেই কমপ্লিকেটেড করা হয়েছে, যাতে একজন সাধারণ মানুষ এটা সহজে বুঝতে না পারে এবং এই সিস্টেমের মধ্যেই আটকে থাকে। মানুষে মনে করে কারেন্সি আর মানি একই জিনিস, কিন্তু এটা এক নয়। কারেন্সি একটি বিনিময়ের মাধ্যম, যখন টাকা নিজেই একটি মূল্যবান সম্পদ। আপনার বাড়িতে পড়ে থাকা 500 টাকার নোটের বান্ডেল রাতারাতি কাগজে পরিণত হয়ে যাবে যদি গভর্নমেন্ট এটা প্রত্যাখ্যান করে, কারণ এটি কারেন্সি। কিন্তু আপনার বাড়িতে পড়ে থাকা সোনার কয়েনকে পৃথিবীর যে কোনো গভর্নমেন্ট যাই বলুক না কেন, এটার মূল্য তেমনই থাকবে যেমনটা এটা ছিল। দেখুন বস, অন্য ইনফ্লুয়েন্সার আপনাকে যাই বলুক না কেন যে গোল্ড বন্ডস কিনবেন, ডিজিটাল গোল্ড নেবেন, গোল্ডের ইটিএফে টাকা লাগান, এটা করুন ওটা করুন, নইলে অমুক ট্যাক্স লাগবে তমুক ট্যাক্স লাগবে, আমি বলবো আসল সোনা কিনুন, কারণ জীবনের কিছু সিদ্ধান্ত ট্যাক্সের ভিত্তিতে নেওয়া হয় না। এখন আপনার কাছে কোথায় 500,000 কোটি আছে যে আপনাকে 2-4% ট্যাক্সের চিন্তা করতে হবে? আর সত্য তো এটা, মহামারীর সময় আসল জিনিসই কাজে আসে। আপনি কাউকে আপনার গোল্ড বন্ডের সার্টিফিকেট দেখিয়ে সারা বছরের রেশন কিনতে পারবেন না, কিন্তু ঘরে পড়ে থাকা এক টুকরো সোনা দিয়ে পুরো বছরের বন্দোবস্ত করা যায়। এই কাগজ শুধুই ভরসা, এবং ভরসাতেই বিশ্ব চলছে।